বাংলাদেশের রাজনীতিতে ফ্যাসিস্ট আওয়ামী লীগ, তাদের সহযোগী দোসর সিপিবি এবং যারা সচরাচর নিজেদেরকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলে দাবি করে, যেমন ধরেন সুলতানা কামাল চক্রবর্তী, মতি মাহফুজ, রেহমান সোবহান, জাফর ইকবাল, ধ্বজভঙ্গ বুড়া, জেরাই খান পান্না, ফজু পাগলা, বিরানি আলম, মুরগি কবির, তারপরে ব্যাংক ডাকাত মুনতাসির মামুন ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এরকম আরও অনেক আছে। এদের চেতনা ব্যবসার একটা মূল উপাদান বা বয়ান হইতেছে 1971 সালে পাকিস্তানি আর্মি 9 মাসে, মানে মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে একটা জেনোসাইড বা গণহত্যা করেছে এবং সেই জেনোসাইডে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে। আর পূর্ব পাকিস্তানের তৎকালীন 7.5 কোটি জনসংখ্যার মধ্যে নাকি 1 কোটি মানুষ ঘর বাড়ি ছাইরা ভারতে আশ্রয় নিয়েছিল। এই দুইটা ছাড়াও আরও আছে, 2 লক্ষ মা বোনকে নাকি ধর্ষণ করেছিল পাক বাহিনী আর তার দোসরেরা। এবং এই সমস্ত অত্যাচার নির্যাতনের পরিণামে ভারত মানবিক কারণে আগায় এসে তৎকালীন পূর্ব পাকিস্তানে সামরিক অভিযান চালায়, পাকিস্তানি সেনাবাহিনীকে পরাজিত কইরা আমাদের মুক্ত স্বাধীন কইরা দেয়। এর ফলে আমাদেরকে ভারত মাতার প্রতি চিরকৃতজ্ঞ থাকতে হবে। এখন এই ঘটনা যেগুলো বললাম, এগুলো যদি আসলেই সত্যি হয় তাহলে তো আমাদের আসলেই ভারত মাতার প্রতি চিরকৃতজ্ঞ থাকা উচিত। কিন্তু উপরের প্রত্যেকটা দাবি ডাহা মিথ্যা, একদম ডাহা মিথ্যা কথা। আমরা ভারত মাতার সোর্স থেকে আজকের এপিসোডে প্রমাণ করে দেখাবো যে গণহত্যা আর 1 কোটি লোকের ভারতে আশ্রয় নেওয়ার দাবিগুলা ডাহা মিথ্যা। 2 লক্ষ দর্শনের মিথ আমরা আরেকটা এপিসোডে ভাঙবো, এইটাতে না। কারণ এই মিথের সাথে মুজিবের নিজের ভণ্ডামো যুক্ত হইয়া যে কয়জন ধর্ষিতা ছিল তাদের জীবনকে যে দুর্বিষহ করে দিছিল এমনকি স্বাধীন বাংলাদেশে মুজিব সরকার, তাই এটার জন্য আলাদা এপিসোড করা দরকার। আজকের এপিসোডের মূল বিষয় হইতেছে 2 ধাপ্পাবাজি, 71-এর 30 লক্ষ শহীদ এবং ভারতে আশ্রয় নেওয়া 1 কোটি শরণার্থী। এখন প্রশ্ন হচ্ছে, যদি দাবিগুলো মিথ্যা হয়ে থাকে তাহলে এসব বয়ান প্রচার করলো কে, কেনই বা প্রচার করলো? তখনকার আন্তর্জাতিক মিডিয়ার সাংবাদিকরা ভারতের দিল্লি আর কলকাতাতে অবস্থান করে ঘটনাগুলো কভার করতো। ভারতের মিডিয়া এবং ইস্টার্ন কমান্ড তাদেরকে যে সমস্ত প্রেস ব্রিফিং দিত তারা সেটাই পাবলিশ করতো। ভারত মাতার মিডিয়া যে কি মাল সেটা তো আমরা আজকে হারে হারে টের পাইতেছি, তাই না? ফ্যাসিস্ট খুনি হাসিনা পতনের পর থেকে তারা এমন কোনো আজগুবি অতিরঞ্জিত খবর নাই যেটা বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচারের অংশ হিসেবে পাবলিশ করে না। তো এই কাজে ভারতের লক্ষ্য কী ছিল? ভারতের লক্ষ্যই ছিল এই উপমহাদেশের মুসলমানদের মধ্যে যাতে কোনো মতে একটা ইউনিটি বা একতার বোধ না থাকে। এখানে একটা ব্যাপার খেয়াল করলে দেখবেন যে ভারত মাতা উপমহাদেশের যে ডাইভার্স বহুভাষী হিন্দুদের এক রাষ্ট্রে বসবাস করার মধ্যে কোনো গরমিল লক্ষ্য করে না। কিন্তু উপমহাদেশের বহু ভাষাভাষী মুসলমানরা যখন শক্তিশালী হইয়া একসাথে একটা রাষ্ট্র গঠন করে তার বিরুদ্ধে সর্বশক্তি নিয়ে ঝাঁপায় পড়ে। এখনও দেখেন উপমহাদেশের বিভিন্ন মুসলমানদের মধ্যে দাঙ্গা হাঙ্গামা ফ্যাসাদ এগুলো লাগায় রাখে। এইটার একটা উপায় হইতেছে ভুয়া অর্থনৈতিক বৈষম্যের বয়ান সৃষ্টি কইরা দেশীয় হলুদ মিডিয়া দিয়া প্রচার করানো। বাংলাদেশি মুসলমানদের পাকিস্তানি মুসলমানদের ঘৃণা করতে শেখানো, পাঞ্জাবি মুসলমানদের ঘৃণা করতে শেখানো, বেলুচ মুসলমানদের ঘৃণা করতে শেখানো, এমনকি তাদের ভাষা উর্দুকে ঘৃণা করতে শেখানো। এখনও দেখবেন যে বিপদগ্রস্ত জাতি যারা একটা গণহত্যা থেকে পালায় বেঁচে বাংলাদেশে আশ্রয় নিছে, সেই রোহিঙ্গা জনগোষ্ঠী, রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানি, এটা চেতনাজীবীদের একটা অন্যতম প্রধান কাজ। আমরা আগের এপিসোডগুলোতে এইসব নিয়ে বিস্তারিত আলোচনা করছি। আর একটা গুরুত্বপূর্ণ প্রোপাগান্ডার কৌশল ছিল আজগুবি কাল্পনিক একটা অত্যন্ত অতিরঞ্জিত অবাস্তব নিহতের সংখ্যা ছড়ানো, যাতে মুসলমানদের মধ্যে চির দুশ্মনী আর ঘৃণা বজায় থাকে, মুসলমানরা যেন একে অপরকে ঘৃণা করে। বাস্তবে ভারতের এই কৌশল কাজও করেছে। আপনারা লক্ষ্য করলে দেখবেন 1971-এর চেতনাজীবীদের মতো ইসলামোফোব, ইসলাম বিদ্বেষী খুব বিরল দুনিয়াতে। যতগুলো ইসলামোফোব আছে সব কয়টা শতকরা 100% ভারতের 5 দালাল এবং আওয়ামী লীগের 71-এর চেতনাজীবী। এরা সবসময় 30 লক্ষের জেনোসাইড, 1 কোটি শরণার্থী এইসব ব্যাপারে বয়ান টেনে না পরিবেশ ঘোলা করে সময় অসময়। আওয়ামী লীগের বাইসে থাকার অক্সিজেনে হইতেছে এই বয়ানগুলা। এই বয়ানগুলা দেশের মানুষের মন থেকে জয় বাংলা হয়ে গেলে আওয়ামী লীগও মানুষের মন থেকে কর্পূরের মতো উবে যাবে। আজকে এই 2টা বয়ানকে চিরতরে জয় বাংলা করে দেওয়া হবে ইনশাল্লাহ। প্রথমে আসি 1971-এর যুদ্ধের সময় ভারতে আশ্রয় নেওয়া শরণার্থীদের ব্যাপারে। দাবি করা হয় 1 কোটি মানুষ পাকিস্তানি বাহিনীর আক্রমণে ঘরবাড়ি ছেড়া ভারতের শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছিল। তো আওয়ামী লীগের নেতারা কিন্তু শরণার্থী শিবিরে আশ্রয় নেয় নাই। তারা দেশ থেকে পালানোর সময় বিভিন্ন ব্যাংকের ভল্ট ভেঙে ডাকাতি করে কোটি কোটি টাকা নিয়ে ইন্ডিয়া গেছিল। সেসব টাকা দিয়ে কলকাতাতে বাড়ি ভাড়া করে থাকতো, ফ্ল্যাট ভাড়া করে, আর মদ খাইতো, আর সোনা খাইতে কাটকা পাইতো। তো তখন পূর্ব পাকিস্তানের জনসংখ্যা ছিল 7.5 কোটি। বাংলাদেশের গ্রামের সংখ্যা 68,000-এর মতো, আমরা এটা জানি। 7.5 কোটি মানুষের মধ্যে 1 কোটি মানুষ নিজের ঘরবাড়ি ছেড়ে রোহিঙ্গা ফিলিস্তিনিদের মতো অন্য দেশের রিফিউজি হিসেবে আশ্রয় নেয়, এটা তো একটা ভয়াবহ ঘটনা।
ভারত মাতাও এই সংখ্যা আন্তর্জাতিক মিডিয়াতে সেই সময় তাদের গণমাধ্যম দিয়ে প্রচার করাইছে। তাদের গণমাধ্যম কি জিনিস সেটা তো বুঝেনি। তো এটা করার পিছনে ভারতের একটা স্বার্থ ছিল। ভারত এই ব্যাপারে আন্তর্জাতিকভাবে প্রচার করিয়া আমেরিকা, ইউরোপের অন্যান্য দেশ থেকে খাদ্য, ওষুধ, সাহায্য, এগুলো অন্যান্য প্রয়োজনীয় সামগ্রিক গ্র্যান্ট হিসেবে আনতো। এখন শরণার্থীর সংখ্যা, রিফিউজির সংখ্যা যত বেশি দেখাবে, ভারতের লাভ তত বেশি। কারণ একজনের বিপরীতে যদি তারা 100 জনের হিসাব দেখায়, খাবার, টাকা ইত্যাদি নেয়, তাহলে বাকি 99 জনের টাকা, খাবার নিজেরা পকেটস্থ করতে পারবে। এখন বলবেন একজনের বিপরীতে 100 জন দেখাচ্ছে, তার চেয়ে বেশি দেখাইছে, তার চেয়ে বেশি দেখাইছে, হিসাব আজকে দেখাই দেবো, আজকে ভিডিওতে দেখাই দেবো। বাস্তবে হয়েছেও তাই। আমি আপনাদেরকে একদম খোদ ভারতের রেসপন্সিবল মানুষের রেফারেন্সই দেখাতেছি। ভারতের এবং আওয়ামী লীগের অফিসিয়াল প্রোপাগান্ডার বিপরীতে আপনারা যদি আসল সংখ্যাটা শুনেন, তাহলে আপনারা চেয়ার থেকে পড়ে যাবেন এখনই। ভারতের সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল প্রেমনাথ হুন, লেফটেন্যান্ট জেনারেল, তার এক সাক্ষাৎকারে ভারতে আশ্রয় নেওয়া রিফিউজিদের আসল সংখ্যাটা বলছেন। জেনারেল হুন কিন্তু কোনো সুশীল বামপন্থী মানুষ না। উনি একজন কট্টর হিন্দুত্ববাদী, যিনি রিটায়ারমেন্টের পর শিবসেনাতে জয়েন করছিলেন, এখন এরপর বিজেপিতেও যোগ দিচ্ছেন। 1999 সালে ভারতের মিডিয়া রেডিফে ওনারা সাক্ষাৎকার নেয়। এডিটর সাহেব সাক্ষাৎকারটা পাশে দেখান, আপনারা সার্চ করে নিতে পারবেন। এই সাক্ষাৎকারে জেনারেল হুন 1971 সালে ভারতে আশ্রয় নেওয়া শরণার্থীদের আসল সংখ্যাটা প্রকাশ করছিলেন। সংখ্যাটা হইতেছে কত? শুইনা পড়ে যায় না চেয়ার থেকে, চেয়ারে সিট বেল্ট বেঁধে নেন। 90,000। 90,000, ঠিকই শুনেছেন, 90,000। কই 1 কোটি আর কই 90,000। বাংলাদেশে গ্রামের সংখ্যা 68,000। বাংলাদেশের অধিকাংশ জনগোষ্ঠী, মেজরিটি সংখ্যক গ্রামের কেউই ভারতে গিয়ে আশ্রয় নেয় নাই। গ্রামের সীমিত সংখ্যক ব্যক্তি ভারতে গিয়ে আশ্রয় নিয়েছিল। এখন কাঁঠালরানী পতনের পরই তো ফ্যাসিস্ট আওয়ামী লীগের দুর্বৃত্তরা বিপ্লবী জনতার ধাওয়া খাইয়া প্রায় লাখখানেক দুর্বৃত্ত ভারতে গিয়ে আশ্রয় নিছে। কলকাতাত আওয়ামী লীগ আবার অফিস খুলিছে। আরো অনেক দুর্বৃত্ত পলাইতে গিয়ে বিপ্লবী জনতার হাতে ধরা গেছে। কালামানিক তো পলাইতে গিয়ে সর্বস্ব হারায় মনের দুঃখে কলা পাতের উপরে শুয়েছিল। 1971 সালে এখনকার চেয়ে কম সংখ্যক মানুষ ভারতে গিয়ে আশ্রয় নিয়েছিল। ভারত মাতা এবং আওয়ামী লীগের প্রোপাগান্ডায় কীভাবে 90,000 1 কোটিতে রূপান্তরিত হয় দেখছেন। কাহিনী এখানে শেষ না। তৎকালীন পূর্ব পাকিস্তানে ভারতীয় মদতে আওয়ামী লীগের বিদ্রোহের ফলে দেশে আইন শৃঙ্খলা ব্যাপক অবনতি ঘটে। এর সাথে অবাঙালি মুসলমান হত্যা, ক্যান্টনমেন্টে আক্রমণ, এমনকি পাকিস্তানি আর্মিদেরকে খুন করা, এর জবাবে কাউন্টার ইনসার্জেন্সি অপারেশন ইত্যাদি কারণে আওয়ামী লীগের দুর্বৃত্ত ছাড়াও বেশ কিছু নিরীহ মানুষ ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়। আমার পরিবারও ভারতে আশ্রয় নিয়েছিল। তৎকালীন পাকিস্তান সরকার একটা পলিসি ছিল না যে পূর্ব পাকিস্তানের মানুষকে রিফিউজি বানায় ভারতে পাঠায় দেওয়া। এটা আমরা কিভাবে জানি? কারণ পাকিস্তান সরকার ভারতে আশ্রয় নেওয়া রিফিউজিদের দেশে ফিরে আসার জন্য আহ্বান জানাইছিল। এমনকি শরণার্থীদের দেশে ফিরে আসলে তাদের রিসেপশন করার জন্য সীমান্তে অভ্যর্থনা কমিটির ব্যবস্থা করছিল। কিন্তু ভারতে আশ্রয় নেওয়া শরণার্থীরা ভারতের ক্যাম্পে মানবেতর জীবনযাপন করার বদলে দেশে ফিরে না আসে, এই জন্য ইন্ডিয়া আর আওয়ামী লীগ শরণার্থীদের প্রত্যাবর্তনকে স্যাবোটাজ করে। শরণার্থীরা সবাই দেশে ফিরে আসলে তো ভারতের বাটপাড়ি মাঠে মারা যাবে। গভর্নর টিক্কা খান যেদিন সীমান্তে ফিরে আসা শরণার্থীদের রিসেপশন করার জন্য অভ্যর্থনা কমিটিতে যায়, তখন লীগের গুন্ডারা সেই রাস্তা দিয়ে শরণার্থীরা যে বাস আসবে সেই রাস্তার মধ্যে মাইন পুঁতে রাখে। এর ফলে প্রত্যাবর্তনরত শরণার্থীদের বাস মাইনের উপরে পইরা বিস্ফোরণে উইরা যায়, যাত্রী সমত সবাই মারা যায়। দেখেন, রেফারেন্স আছে। এই লেভেলের সাইকোপ্যাথেরা মায়ানমার রোহিঙ্গাদের বিতরণ কইরা তাদের ফেরত নিতে অস্বীকৃতি জানাচ্ছে। কোনোভাবেই তারা রোহিঙ্গাদের ফেরত নেবে না। ইসরায়েলিরা ফিলিস্তিনিদেরকে বিতরণ করে তাদের ফিরে আসার সমস্ত পথ বন্ধ করে দিছে। ইসরায়েল কোনোভাবেই ফিলিস্তিনিদের রাইট টু রিটার্ন এটা অ্যাকনোলেজই করে না। পাকিস্তান সরকার এর ঠিক উল্টা পলিসি নিয়েছিল এবং ভারতে যাওয়া সমস্ত রিফিউজিকে দেশে ফিরে আসার আহ্বান জানায়। এমনকি সেপ্টেম্বর মাসে ইয়াহিয়া খান পূর্ব পাকিস্তানের সমস্ত বিদ্রোহীদের সাধারণ ক্ষমা ঘোষণা করে, যাতে তারা নির্ভয়ে দেশে ফিরে আসতে পারে। এইটা তো গেল ভারতের তথাকথিত 1 কোটি রিফিউজির কাহিনী। এইবার আসি দ্বিতীয় বিষয়ে, সবচেয়ে বড় বিষয়, 30 লাখ শহীদ। বিএনপি তাদের যে 31 দফা দিছে, সেখানে 22 নম্বর দফার এই ব্যাপারে তারা একটা প্রতিজ্ঞা করেছে। কি আছে সেখানে আসেন দেখা যায়। অনেকগুলো দাবির মধ্যে এটা বলছে যে 71 সালে নিহত হওয়া মানুষের সংখ্যা এক্সটেন্সিভ সার্ভে করে বের করবে। তো এক্সটেন্সিভ সার্ভে কে করবে, কিভাবে করবে, সেটা পদ্ধতিগত স্বচ্ছতা কতটুকু থাকবে, এমস্ত ব্যাপারে একটু পরে আসতেছি। এর আগে 2015 সালের ডিসেম্বর মাসে বেগম খালেদা জিয়া এই ব্যাপারে একটা বক্তব্য দিয়েছিলেন। সেটা শুনে আওয়ামী লীগ আর সিপিবি বামদের মাথা খারাপ হয়ে গেছিল, চিল্লাপাল্লা শুরু করছিল। পারলে ওই দিনই খালেদা জিয়াকে জেলে নিয়ে যায়। খালেদা জিয়া বলছিলেন যে মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে বিতর্ক আছে। দেখেন এবং এডিটর সাহেব কথাটা শুনায় দেন। আজকে বলা হয়
যে এত লক্ষ লোক শহীদ হয়েছে, এইটা নিয়েও অনেক বিতর্ক আছে যে আসলে কত শহীদ হয়েছে মুক্তিযুদ্ধের সময়। এটা নিয়েও বিতর্ক আছে, নানা বই হিসাব আছে। এখনো অনেকেই বলে, এমনকি যারা আওয়ামী লীগ বিরোধী তারাও বলে যে ৭১ সালে মুক্তিযুদ্ধ শেষে সোহরাওয়ার্দীর বডিগার্ড যখন 10ই জানুয়ারি 9 মাস পশ্চিম পাকিস্তান থেকে বাংলাদেশে ফিরে আসে, তখন সে এক বিদেশি সাংবাদিককে নিহতের সংখ্যা 3 লাখ বলতে গিয়ে ইংরেজিতে ভুলে 3 মিলিয়ন বলে। এরপর একবার বলে ফেলার পর সেটা বারবার রিপিট করতে করতে আন্তর্জাতিক মিডিয়াও আনক্রিটিক্যালি কোনো যাচাই বাছাই ছাড়াই সেই সংখ্যা বিভিন্ন জায়গায় কপি পেস্ট করে প্রিন্ট করে প্রচার করতে থাকে। এখন এইটা সাংবাদিকতা পেশার একটা কমন বৈশিষ্ট্য যে সাংবাদিকরা এক জায়গায় পাবলিশ হওয়া রিপোর্ট কপি পেস্ট করে নিজেদের মধ্যে পাবলিশ করতে থাকে। আসল ইনভেস্টিগেটিভ সাংবাদিকরা ব্লাইন্ডলি কোনো রিপোর্ট কপি পেস্টের এই অভ্যাস ফলো করে না, সেই ব্যাপারে তদন্ত করে দেখে। এটা খালি বাংলাদেশে না, আমেরিকা সহ পাশ্চাত্যের মিডিয়াতেও হয়। ইনভেস্টিগেটিভ জার্নালিজমের আইকন ওয়াগারের পথ বালক না, ওয়াগারের পথ বালক না, এগুলো আইকন, মেলা আইকন আছে। সেমর হার্স নামে একজন বিখ্যাত ইনভেস্টিগেটিভ জার্নালিজমের আইকন আছে। এ ব্যাপারে অনেক লিখছেন এবং তার গ্রাউন্ড ব্রেকিং সব ইনভেস্টিগেশন রিপোর্ট যেগুলো সবগুলো মেজর নিউজ মিডিয়ায় আলসেমি করে কপি পেস্ট করে অসংখ্য বয়ানকে তথ্য প্রমাণ সহ রিপিউট করছে। এখন যারা বলে সোহরাওয়ার্দীর বডিগার্ড 3 লাখ বলতে গিয়ে 30 লাখ বলছে, তারা ওই 3 লাখ সংখ্যাটাই বা কোন সার্ভের ভিত্তিতে পাইছে? যদি এটা জিজ্ঞেস করেন এই ব্যাপারে কোনো জবাব পাবেন না। ঘুরে ফিরে কিছু পেপারে কপি পেস্ট করে কিছু আর্টিকেল বড় জোর দেখাবে, যেসব আর্টিকেলে কোথাও কোনো ধরনের ফিল্ড সার্ভের কোনো রেফারেন্স থাকে না। এখন এটা মানলাম যে সোহরাওয়ার্দীর বডিগার্ড মূর্খতা ছিল, তো কয়েকবার ফেল করে ক্লাস 10 পাস করছে, ম্যাট্রিক পরীক্ষায় নকল করে পাস করতো আর অন্যদেরকেও নকল করতে উৎসাহ দিত। সে লাখকে ইংরেজিতে মিলিয়ন বলছে। এখন প্রশ্ন হচ্ছে 3 লাখ সংখ্যাটাও তো 30 লাখের মতোই ভিত্তিহীন, বাইরে একটা সংখ্যা। যারা এই সংখ্যা প্রচার করে তারাও তো আজগুবি একটা সংখ্যা প্রচার করে। এবার আসেন আসল সংখ্যা কত ছিল সেটা বের করা যাক। আস্তে আস্তে সব রেফারেন্স দেখাইতেছি। এবার আপনারা চেয়ার থেকে মাটিতে পড়ে যাবেন, হ্যাঁ, অথবা আপনাদের সোয়াল খুলে ঝুলে পড়বে। আসেন দেখি সেটা। প্রথমত 3 লাখ সংখ্যা নিয়ে একটা রেফারেন্স দেখাই। ৭১ সাল নিয়ে সবচেয়ে বেশি স্কলারলি বই হইতেছে লিসন আর রোজের। বইয়ের নাম হইতেছে ওয়ার অ্যান্ড সেসেশন, পাকিস্তান, ইন্ডিয়া অ্যান্ড দ্য ক্রিয়েশন অফ বাংলাদেশ। 1991 সালে পাবলিশ হয় বইটা। এখানে 2 জন লেখক এই বইতে দেশগুলোর সমস্ত অফিসিয়াল ডকুমেন্ট রিভিউ করছেন এবং 3 দেশের ৭১ সালে ভূমিকা রাখা সব গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ইন পার্সন সামনাসামনি সাক্ষাৎকার নিয়েছেন। এই সমস্ত তথ্য প্রমাণ তারা বিশ্লেষণ কইরা এই বইটা লিখছেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রামাণ্য বই। এই বইয়ের লেখকেরা ৭১ সালে বাংলাদেশে যুদ্ধের নিয়ন্ত্রণ করা 2 জন অত্যন্ত সিনিয়র ভারতীয় সাক্ষাৎকার নিছেন, যেখানে তাদের জিজ্ঞেস করা হয় ৭১ সালে নিহত বাঙালির সংখ্যা কত। একজন ভারতীয় উত্তর দেয় 3 লাখ, কারণ সে টের পাইছিল এই ঘাঘু লেখকদের কাছে 30 লাখের মতো অবাস্তব হাস্যকর একটা সংখ্যা বেচা যাবে না। সে অন্য প্রচলিত সংখ্যা 3 লাখ বলে দেয় ফট কইরা। মজার ব্যাপার হচ্ছে ওই ভারতীয় যখন 3 লাখ বলে তার পাশে বসে থাকা আরেকজন ভারতীয় তার দিকে কটমট করে তাকায়, সংখ্যা বাড়ায় এটা বোঝানোর জন্যে। এরপর প্রথম ভারতীয় এক ধাক্কায় তার সংখ্যা বাড়ায় 5 লাখ বলে ফেলে। মানে মাথায় যা আসে সেটাই ফসাদ করে কয়া দেয়। তো ইন্ডিয়ান প্রোপাগান্ডা কি মাল সেটা তো আজকাল জাতি ভালো করে বুঝছে। মেন স্ট্রিম মিডিয়াগুলো পর্যন্ত একটা ঘটনার ছবি আর একটা ঘটনার ছবিগুলো চালায় দেয়। এইখানে লেখক 2 জন সেই ঘটনার বিবরণ লিখছেন এবং মতামত দিচ্ছেন, এবং হতাহতের সংখ্যা যাই হোক, এর মধ্যে অনেক প্রশ্ন আছে, যেমন কতজন যুদ্ধ করতে গিয়ে মারা গেছে, কতজন বিহারি ছিল, অবাঙালি মুসলমান ছিল, এর মধ্যে কতজন পাকিস্তানি বাহিনীর হাতে, কতজন ভারতীয় বাহিনীর হাতে, কতজন মুক্তি বাহিনীর হাতে মারা গেছে, বা পাকিস্তানি বাহিনীর কতজন মারা গেছে, রাজাকার কতজন মারা গেছে। এইবার আসি ইনভেস্টিগেটিভ ফিল্ড সার্ভে নিয়ে। ইনভেস্টিগেশনের আগে কিছু জিনিস ক্লিয়ার করা জরুরি। অধিকাংশ বাঙালি, বিশেষ করে বাঙ্গু, সুশীল, প্রগতিশীল, সামরিক ব্যাপারে একদম অজ্ঞ। এই জন্যই মুক্তিযুদ্ধ নিয়ে এত মিথ তৈরি করা গেছে। অজ্ঞ মানে একেবারে গণ্য মূর্খ সোদা। এমনকি যারা নিজেদেরকে ট্রেনিং প্রাপ্ত মুক্তিযোদ্ধা বলে দাবি করে তারা মূর্খ সোদা সামরিক ব্যাপারে। মুক্তিযুদ্ধের একদম সামরিক মিলিটারি বিশ্লেষণ আর অ্যানালাইসিস আমরা সামনের আর এক এপিসোডে করবো। এখন কইবা পারেন দাদা, ট্রেনিং প্রাপ্ত মুক্তিযোদ্ধারা কিভাবে সামরিক ব্যাপারে অজ্ঞ হয়? তারা তো বড় বড় ডায়লগ মারে, অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং জমা দেই নাই। তো অস্ত্র আর ট্রেনিং। ভারত আওয়ামী লীগ বয়ান যেটা সৃষ্টি করা হয়েছিল উপমহাদেশের মুসলমানদের মধ্যে যাতে আজীবন শত্রুতা তিক্ততা বজায় থাকে, যাতে তারা কখনো একতাবদ্ধ হইয়া এই অঞ্চলের ভারতীয় আগ্রাসন মোকাবেলা করতে না পারে, সেটা চিরতরে জয় বাংলা হইয়া যাবে। ভারত মাতা আওয়ামী লীগ আর তাদের বয়ান নতুন বাংলাদেশের ইতিহাসে আস্থা করে নিক্ষেপিত হবে। নতুন বাংলাদেশকে এই সত্যভিত্তিক ইতিহাসেই শক্তি দেবে, যেখানে মিথ্যার স্থান হবে না,
আর সত্যের উপরে জনগণের আস্থা হবে আগ্রাসন প্রতিরোধের সবচেয়ে বড় অস্ত্র। ইনশাআল্লাহ জয় হবে সত্যের, আর ইতিহাস লেখা হবে। এই প্রজন্ম মিথ্যার শিকল ভেঙে সত্যকে মুক্ত করছিল, আবার সেই সত্যকে সে মুক্ত করবে। ইনকিলাব জিন্দাবাদ।